দর্শক শুভেচ্ছা নেবেন। আশিক তমাল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। আমাদের আজকের আয়োজনে একজন তরুণ নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন। জনাব রবিউল ইসলাম নয়ন, আপনাকে চ্যানেল 24 স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ চ্যানেল 24-কে এবং চ্যানেল 24-এর যত দর্শক আছে সবাইকে আমাকে দেখার জন্য, এবং চ্যানেল 24-কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকার জন্য। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। দেশে যে অস্থিরতা একটা পক্ষ তৈরি করেছে সেটা নিয়ে, দেশ নিয়ে শঙ্কিত আছি। শারীরিকভাবে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। শঙ্কার কারণটা কি? দেখেন, এই দেশটা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীন করেছে। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি সশরীরে যুদ্ধের অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। পাকিস্তানিরা আমাদের দেশটাকে নিয়ে যেতে চেয়েছিল। আমাদের দেশটা আমাদের কাছে যাতে থাকে সেটার জন্য যখন অনেক রাজনৈতিক দল পিছুপা হয়ে গিয়েছে, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব সেনাবাহিনীর একজন কর্মকর্তা থেকে রিভোল্ট বলে সামনে ঘুরে দাঁড়িয়েছিলেন। সেই দেশের আজকে যে পরিণতি হয়েছে, তখন পাকিস্তানিদের সাথে থেকে যেসব দল যারা পাকিস্তানিদের পক্ষ নিয়ে বাংলাদেশের শত শত হাজার হাজার মা বোনের ইজ্জত নষ্ট করেছে, শত শত ভাইদের বাবাদের বাড়িঘর দৌড় দেখিয়ে দিয়েছে, পাকিস্তানিদেরকে সাথে তাল মিলিয়ে বাংলাদেশের অসংখ্য মানুষকে হত্যা করেছে, তারা এখন বাংলাদেশে আবার মাথা চাড়া দিয়ে উঠতেছে। কিন্তু এই দলের সাথেই তো আপনারা এক সময় জোট করে সরকার গঠন করেছেন, এত বছর আওয়ামী সরকারের বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছেন। যেহেতু তারা কোনো না কোনোভাবে বাংলাদেশে থেকে গিয়েছে, বাংলাদেশ থেকে তো এত মানুষ তাড়িয়ে দেওয়া মুক্তিযুদ্ধের সময় সম্ভব হয়নি, তারা এখন বংশ বিস্তার করেছে। তো এই লোকগুলো কোথায় যাবে? এরা কোনো না কোনোভাবে রাজনৈতিকভাবে সম্পৃক্ত হবে। তো তখন তারা বাংলাদেশের যা সব গণতান্ত্রিক দলগুলো, সেই গণতান্ত্রিক দলগুলোর সাথে তারা মিশে গিয়েছে, মিষ্টি মিষ্টি কথা বলেছে, ভালো ভালো কথা বলেছে যে আমরা মুক্তিযুদ্ধের সময় যেটা করেছি ভুল করেছি, আমরা এখন দেশের পক্ষে থাকবো, আমাদের তো জন্মই হয়েছে এখন, আমরা তো ওই সময় ছিলাম না। দলের প্রধানও সেটাই বলেছে। তো সেইভাবে করে আমরা বিভিন্ন সময় বিশ্বাস করে তাদেরকে সাথে রেখেছি। কিন্তু আমরা বুঝি নাই যে দুধকলা দিয়ে সাপ পুষলে সেই সাপই একটা সময় বাংলাদেশের মানুষের বিপক্ষে দাঁড়াবে, বাংলাদেশের মানুষের কপালে সবল মারবে। এটা আমরা কখনো বুঝি নাই। আমাদের জীবনের যৌবনের ম্যাক্সিমাম সময়টাই চলে গিয়েছে যুদ্ধ করতে করতে। আমি বলতে চাচ্ছি যে সংগ্রাম করতে করতে। একটা ফ্যাসিবাস্ট স্বৈরাচারের বিরুদ্ধে আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে 2 বছর লড়াই করেছি। এরপরে 15 বছর যাবৎ স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। সেইখানে তো আমরা ঠিকমতো বিচার পাই নাই। আমরা যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে 5ই আগস্ট ঘটালাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে। সেটার পর আমরা ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার জন্য সারা বাংলাদেশের সব জনগণ মিলে বসানো হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুক্তিযুদ্ধের পক্ষের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল কখনো ঘুপসির ভিতরে থেকে রাজনীতি করে না। আপনি দেখেন সার্জিসরা আপনার ছাত্রলীগ করেছে, হাসনাত ছাত্রলীগের স্লোগান দিচ্ছে, হাসনাত বলতেছে যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সার্জিস শেখ মুজিবকে নিয়ে কত স্লোগান দিয়েছে, বক্তৃতা দিয়েছে। জামাত যারা শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা ছাত্রলীগ করেছে, স্লোগান দিচ্ছে। জগন্নাথের প্রেসিডেন্ট সেক্রেটারি দেখলাম যে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিচ্ছে, ছাত্রলীগের স্লোগান দিচ্ছে। এরা তো শেখ হাসিনার সাথেই আছে। এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূস সাহেব যখন বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে বসে যখন বলেছেন যে আমি ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন দেব, তখন তো এদের মাথা নষ্ট হয়ে। কিন্তু তখনও তো তারা এটার প্রতিবাদ জানিয়েছে যে তাদের না জানিয়ে শুধুমাত্র বিএনপির সাথে আলোচনা করে নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ তো না, মাসের নাম ঘোষণা করা। আচ্ছা বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যদি অফিসিয়ালি কারোর সাথে সাক্ষাৎ করে, কোনো দলের সাথে সাক্ষাৎ করে, সেই দলের কি নিবন্ধন থাকা উচিত কি উচিত না? আমি জাতির কাছে প্রশ্ন রেখে যাই। জামাত শিবিরের তো নিবন্ধনই নাই, এনসিপির তো নিবন্ধনই নাই।
তাদের সাথে কথা বলে জামায়াত ইসলামী সম্ভবত নিবন্ধন ফিরে পেয়েছে। আমি যতটুকু জানি জামাত শিবিরের নিবন্ধন 3-4 বার বাদ হয়ে গিয়েছে, আবার 3-4 বার তারা কোর্টের মাধ্যম দিয়ে, যেহেতু এই সরকার এখন তাদেরকে ফেভার করতেছে, সেক্ষেত্রে তাদেরকে দিতেই পারে, এটা নিয়ে মানে বলার কিছু নাই আর কি। তো এদের সাথে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছিল, তখন কি জামাত শিবির নিবন্ধন পেয়েছে? না, আমার মনে হয় না পেয়েছে। তো যারা নিবন্ধনেরই নাই তাদের সাথে কি আলোচনা করে সিদ্ধান্ত নেবে? সিদ্ধান্ত তো তাদের সাথে নেবে যারা নিবন্ধিত দল। এরকম একটা বড় দলের বাংলাদেশের সবার সাথে কথা বলেছে, এরপরে লন্ডনে গিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মনে হয়েছে যে না, আমাকে যদি বিএনপি সহযোগিতা করে তাহলে আমি এই সময়ের ভিতরে নির্বাচন দিতে পারবো, সেইটার জন্য হয়তো এগিয়ে নিয়েছে। 5 আগস্টের আগে যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা পরবর্তীতে এনসিপি গঠন করলো, সাথে জামায়াত ইসলামী এবং শিবির, যারা একসাথে আপনারা আন্দোলন কিন্তু করেছেন, এই যে জামায়াত ইসলামী এবং এনসিপির সাথে বিএনপির সম্পর্কের ছন্দপতনটা কখন শুরু হলো? দেখেন, একসাথে আন্দোলন করেছি বলতে আমরা জানি যে আমরা সারা বাংলাদেশের সাধারণ মানুষের সাথে আন্দোলন করেছি, সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন করেছি। সেটা 17 বছর যাবতীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষকে এরকম বড় বড় সমাবেশের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ করে আন্দোলনটা করিয়েছে। যখন কোটা বিরোধী আন্দোলনটা শুরু হলো, তখন তারা মাঠে নামার চেষ্টা করলো। তখন এরা কিছু লোক কোটা বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিল, সেখানে আমাদের সাথে কমিউনিকেশন করলো। আপনি বিভিন্ন সময় দেখেছেন যে আমাদের নেতারা বলেছে যে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, কিছু কিছু নেতারা তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে 1 মিনিট 30 সেকেন্ড কথা বলার জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকতো, যে কখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সাথে 1 মিনিট কথা বলতে পারবে। তিনি যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুসারে লোকজন নিয়ে মাঠে নেমে আন্দোলনটা করতে পারবে। স্বৈরাচার হাসিনার যেহেতু বিএনপিকে নিয়ে বেশি সমস্যা, সেই কারণে আমরা পিছনে থেকে কিছু মানুষকে সামনে দিয়ে, মনে করেন 10 জন লোককে সামনে দিয়েছি, আমরা 10,000 লোক, 10 লক্ষ লোক পিছনে দাঁড়িয়ে গিয়েছি, ভ্যানগার্ড হিসেবে দাঁড়িয়েছি যেটা বলা যায়, সেইভাবে করে আন্দোলন করেছি। আপনি একটু আগে বলছিলেন যে এনসিপি এবং জামায়াত ইসলামী বর্তমান সরকারের বেশি আপন। হ্যাঁ, বিএনপি কেন আপন হতে পারলো না? বিএনপি এই কারণে আপন হইতে পারে নাই, বিএনপি তো চাচ্ছে যে অতি দ্রুত বাংলাদেশে একটা গণতান্ত্রিক দল, মানে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। বিএনপি চাচ্ছে যে অতি দ্রুত নির্বাচন হোক, যে নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার গঠন হবে, বহির্বিশ্বের মানুষরা সহযোগিতা করবে, একটা ডিসিপ্লিন থাকবে, প্রশাসনের দায়বদ্ধতা থাকবে, মানুষের ভিতরে সেই সরকারের দায়বদ্ধতা থাকবে। বিএনপি যখন নির্বাচন চাচ্ছে, তো আপনি যেহেতু একটা বড় চেয়ারে বসে আছেন, আপনি তো চাইবেন না যে এই চেয়ারটা চলে যাক। সেই কারণে তারা চাচ্ছে যে বিএনপি তো নির্বাচন যদি হয় তাহলে তো আমাদের চেয়ারটা চলে যাবে, এই কারণে তারা বিএনপিকে অনেক দূরের মনে করতেছে। আর যারা চাচ্ছে যে নির্বাচনটা পিছিয়ে যাক, এনসিপি, জামাত, শিবির, এদেরকে প্রিভিলেজ দিচ্ছে। আমি একটু আপনার দলের বিষয়ে একটু আসতে চাই যে 5 আগস্টের পর চাঁদাবাজি, দখলদারির কিছু অভিযোগ আপনার দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আসছে এবং দল থেকে বহিষ্কারও করা হয়েছে। এবং পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করা যায় যে যারা অনিয়ম করছে শাস্তি দিচ্ছেন, কিন্তু যারা দলীয় পদে নেই তাদের বিরুদ্ধে আসলে আপনাদের ব্যবস্থাটা কি নেওয়া হচ্ছে? দেখেন, আপনি হয়তো জানবেন, আমরা সোশ্যাল মিডিয়াতে যাদেরকে বহিষ্কার করি তাদের ব্যাপারে প্রশাসনের আইন কর্মকর্তার সকল সংস্থার ব্যাপারে সকল সংস্থাকে ইন্ডিকেট করে লিখে দিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। ঠিক একইভাবে যেমন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা যে যাকে বহিষ্কার করা হবে তদন্তের ভিত্তিতে, তাকে বহিষ্কার করার পরে তার নামে একটা মামলা করতে হবে, পার্টি থেকে মামলা করতে হবে এবং তাকে আইনের কাছে সোপর্দ করতে হবে। আমরা যাদেরকে বহিষ্কার করি তাদের নামে দলীয়ভাবে মামলা করি এবং সেই থানার, সংশ্লিষ্ট থানার ওসিকে ফোন করা হয়। যেমন মুন্না ভাই, যুবদলের সভাপতি মুন্না ভাই ফোন করে, নুরুল ইসলাম নয়ন ভাই ফোন করে, ওসিকে ফোন করা হয়, ডিসিকে ফোন করা হয় যে অমুক নেতাকে বহিষ্কার করা হয়েছে, আমরা তার বিরুদ্ধে মামলা করতেছি, আপনি একটা মামলা নেন, তাকে অ্যারেস্ট করেন।
আমরা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে একদম জিরো টলারেন্স আছি। আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, আমি একটু বলেন। সেই অভিযোগটা তুলে ধরতে চাই। সরকার পতনের পর 12 আগস্ট 2024 একটি গণমাধ্যমের হেডলাইন ছিল যে যুবদল নেতা নয়নকে নিয়ে বিব্রত বিএনপি। আপনার বিরুদ্ধে অভিযোগ ওঠে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয় দখলের চেষ্টা করেন আপনি এবং আপনার অনুসারীরা। সেখানে কয়েকজন কর্মকর্তা ব্যাংকের আহত হন এবং পাশাপাশি একটি বেসরকারি টেলিভিশন দখলের অভিযোগ আপনার নামে তখন গণমাধ্যমে আসে। তো আপনার আপনার বিরুদ্ধে যে তখন এই অভিযোগগুলো আসে, এই অভিযোগের পেছনের কারণ কি, আসলে কি ঘটেছিল? দেখেন, আমি এটা নিয়ে অনেকবার বলেছি এবং বাংলাদেশের মানুষের কাছে আমি এটার বিচার ছড়িয়ে দিয়েছি। প্রথমত হচ্ছে যে সময় টেলিভিশন নিয়ে একটা কথা হয়েছিল আমার উপরে। যেহেতু স্বৈরাচারের মানে দালাল হিসেবে সময় টেলিভিশনটা মানুষের কাছে এস্টাবলিশ হয়ে গিয়েছিল। 5 তারিখে বিকেলবেলা সবাই মানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সময় টেলিভিশনের সামনে গিয়ে দাঁড়িয়েছে। সময় টেলিভিশনের বিল্ডিংটা অনেক বড়, সময় টেলিভিশনটাকে তারা জ্বালিয়ে দিতে চেয়েছে। আমি সেইখানে দায়িত্বশীল জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এখানে যদি পাবলিকলি এত বড় একটা ঘটনা ঘটে যায়, অনেক মানুষ মারা যাবে। আমি সময় টেলিভিশনে শুনেছি যে সময় টেলিভিশনের ভিতরে লোক রয়েছে, বাইরে থেকে তালা মারে দেওয়া হয়েছে এবং তাদেরকে হয়তো পাবলিক পুড়িয়ে দিতে পারে বা আগুন ধরায় দিতে পারে। আমার কাছে মনে হয়েছে যে ওই তালা ভেঙে ভিতরে ঢুকে তাদেরকে আমার রক্ষা করা উচিত। আমরা ওইখানে পাবলিক তালা ভেঙেছে, তালা ভেঙে তারা ভিতরে ঢুকছি, সাধারণ মানুষ ক্যামেরা সহ টিভির মনিটর টনিটর সব কিছু ভেঙে দিচ্ছিল। আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন, আমি এই ভিডিওটা আপলোড করেছি। আমি সেইখানে অনেক মানুষই আপলোড করেছে, আমি সেখানে বলেছি যে এটা ভেঙো না, এটা তো দেশের সম্পদ, এটা নষ্ট করো না, এটা তো বাংলাদেশের মানুষই চালাবে, আমরাই চালাবো, এটা ভেঙো না। আমি সময় টেলিভিশনটাকে মানে নষ্ট হয়ে যাওয়া থেকে, টোটাল ইনস্ট্রুমেন্ট নষ্ট হয়ে যাওয়ার থেকে বাঁচিয়েছি। সময় টেলিভিশনের কেউ কি বলেছে যে আমি রবিউল ইসলাম নয়নকে চাঁদা দিয়েছি? সময় টেলিভিশনের কেউ কি বলেছে যে রবিউল ইসলাম নয়ন আমার এখান থেকে পার্টনারশিপ লিখে নিয়েছে? সময় টেলিভিশনের কেউ কি বলেছে যে রবিউল ইসলাম নয়ন কোনো সময় টেলিভিশনের একজন কর্মকর্তা বা কর্মচারী একজন সিকিউরিটি গার্ডকে একটা থাপ্পড় মেরেছে? এরকম কিন্তু বলে নাই। এটা কেউ প্রমাণ করতে পারবে না। এরকম আমি তো করেই নাই, প্রমাণ করবে কি? আমি তো এটা অনেক আগেই চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছি। আর একটা জিনিস আপনি বলবেন যে গণমাধ্যমে হেডলাইন হয়েছিল, ওই হেডলাইনগুলো এখন আর কিন্তু দেখা যায় না। যখন ওই গণমাধ্যমগুলো দেখেছে যে এই হেডলাইনগুলো ফেক ছিল, মানে এই নিউজটা ভুলবশত হয়েছে, তারা কিন্তু সেটা তখন তুলে নিয়েছে। আমি আপনাদের মাধ্যমে আবার বলতে চাই, ইসলামিক ব্যাংক কোনো ব্যাংকই কখনো মিছিল নিয়ে যেয়ে দখল করা যায় না। তারপরেও ইসলামিক ব্যাংকের যদি 500 মিটারের ভিতরে আমার সহ আমার নেতাকর্মীর ছবি দেখা যায়, যাতে আমাকে যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব। সোশ্যাল মিডিয়ার জামানা, ইসলামিক ব্যাংকের কোনো কর্মকর্তা কি বলেছে যে রবিউল ইসলাম নয়ন ইসলামিক ব্যাংকের ভিতরে এসে বা ইসলামিক ব্যাংকের গেটে এসে দাঁড়িয়ে আমাদেরকে হুমকি দামকি দিয়েছে? বলেনি। কিন্তু ইসলামিক ব্যাংকের একটা ভিডিও দেখাইতে পারেন না? আপনারা তো অনেক বড় টিভি চ্যানেল, আপনাদের কাছে আমি দাবি রেখে গেলাম যে ইসলামিক ব্যাংকের 500 মিটারের ভিতরে রবিউল ইসলাম নয়নের একটা ছবি আছে কিনা। আমরা নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করতে গেছি, আমার স্লোগান দেখবেন আপনি, আমি তো মিছিল নিয়ে যাচ্ছি, আমি তো স্লোগান দিচ্ছি, নৈরাজ্য বিরুদ্ধে বাংলাদেশ এক হও, সাধারণ মানুষ এক হও, চাঁদাবাজরা হুঁশিয়ার সাবধান, আমি তো স্লোগান দিচ্ছিলাম। সেই স্লোগানে ইসলামিক ব্যাংকের একটা ঘটনা আমি বলি। এই জামাত শিবিরালারা 5 আগস্টের পরে ইসলামিক ব্যাংকটা দখল করেছে, সেটাকে মব সৃষ্টি করে অন্যদিকে ডাইভার্ট করে দিয়ে তারা ইসলামিক ব্যাংকটাকে দখল রেখেছে। এটাই হচ্ছে রিয়েলিটি। আপনার নাম কিভাবে আসলো এখানে? আমার নামটা ওই যে শিবিরের একজন কর্মী আছে, ওই যে পত্রিকায় নিউজ হয়েছে, ওই কর্মীটা এসে, এটা তো একটা পরিকল্পিত ঘটনা, মনে করেন মতিঝিল থেকে আমার বাসায় আসতে 5 মিনিট সময় লেগেছে, আমি এসে দেখি যে একটা বড় নিউজ, মানে নিউজটা আগেই রেডি করা ছিল। আমরা তো আগের দিনই বলেছি, আমাদের গ্রুপে মেসেজ দিয়েছি, যেটা ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের গ্রুপ, সেখানে মেসেজ দিয়েছি যে আমরা প্রতিনিয়ত যেভাবে নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করো, আমরা কালকেও মতিঝিলে নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল করব। ওরা তখনই দেখছে যে
যেহেতু যুবদল একটা মিছিল করবে, আমরা যে ইসলামী ব্যাংকে দখল করেছি এটা ধামাচাপা দেওয়ার জন্য আমরা যুবদলের উপরে ডাইভার্ট করে দেবো, চাপাই দিব। ওইদিকে আমরা একটা হট্টগোল করব, আমরা চাপাই দিব যে মানে নিউজটা আগেই রেডি করা ছিল আর কি। আপনি এটা কোয়ারি করে দেখতে পারেন যে ইসলামিক ব্যাংক কারা দখলে করেছে। 5 তারিখের পরে তো জামাত শিবির ইসলামিক ব্যাংক দখল করেছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন মাধ্যম দিয়ে, যে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপ সৃষ্টি করেছে যে আমাদেরকে এই ইসলামিক ব্যাংক পারপাসে যদি 100,000 কোটি টাকা না দেওয়া হয় তাহলে আমরা নির্বাচনে যাব না। এটা অটোমেটিক্যালি অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করে দিয়েছে। ইসলামিক ব্যাংক কারা দখল করেছে সেটা আপনারা খুঁজে আইডেন্টিফাই করে বের করেন। এই চ্যানেল 24-এর মাধ্যমে আমি বললাম যে ইসলামিক ব্যাংক 5 তারিখের আগে কাগের ছিল, 5 তারিখের পরে কারা দখল নিয়েছে। এবার একটু আপনার ব্যক্তিগত প্রসঙ্গে আসতে চাই যে বিগত সরকারের আমলে আপনি 19 বার কারাবরণ করেছেন, আপনার নামে 250-র বেশি মামলা হয়েছে। আর আরও একটি ঘটনা যে 2016 সালে পুলিশ 5 রাউন্ড গুলি করে এবং আপনাকে মৃত ভেবে ঢাকা মেডিকেলে ফেলে রাখা হয়েছিল, বেঁচে ফিরলেন কিভাবে? দেখেন, এটা তো অনেক বড় একটা হিস্টোরি। আমরা পারিবারিকভাবেই জাতীয়তাবাদে বিশ্বাসী। আমার দাদা, আমার বাবা, আমার চাচারা, আমাদের গ্রাম মানে জাতীয়তাবাদে বিশ্বাসী ম্যাক্সিমাম। আমার সেইখান থেকেই জাতীয়তাবাদীর উপরে একটা আকর্ষণ কাজ করে। আমি ওয়ার্ড ছাত্রদলের নেতা ছিলাম, আমি থানা ছাত্রদলের নেতা ছিলাম, আমি মহানগর পূর্ব ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলাম, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমি যখন মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, তখন আমার নামে বাংলা মোটরে একটা, এটা কত সালের ঘটনা? এটা 2014 সাল, বাংলা মোটরের একটা পুলিশ মার্ডার মামলা দেওয়া হয় মিথ্যা, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আসামি করা হয়, আমাকে আসামি করা হয়, আরও গুরুত্বপূর্ণ কিছু লোককে আসামি করা হয়। এরপরে ওই মামলায় আমাকে অ্যারেস্ট করে 6 জানুয়ারি, নির্বাচনের পরের দিন। অ্যারেস্ট করার পরে ধরে নিয়ে আমাকে বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির এখন বর্তমান ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তাদেরকে আসামি করার জন্য 164-এর মধ্য দিয়ে। আমি তখন রাজি হই না। রাজি না হওয়ার পরে তারা আমাকে ডিবি অফিসে নিয়ে যেয়ে হাতে পায়ে নখ তুলে ফেলে, মাথায় কারেন্টের শর্ট দেয়, প্রসাবে কারেন্টের শর্ট দেয়। আপনি আমার পাগুলো দেখলে বুঝতে পারবেন, আমার পায়ের উপরে ইটের উপরে পা রেখে আর এক ইট দিয়ে এরকম শেষত। তারপরে রড পিটানো যে হাতুড়ি আছে, এই রড পিটানো হাতুড়ি দিয়ে আমার পায়ের উপরে পাঞ্চ করা হতো। আমার এই যে আপনি দেখেন যে আমার পায়ে এই যে হাতের চামড়া টামড়া উঠেই যায়, এই যে দেখেন আমার এই নখটা হাতুড়ি দিয়ে যখন বাড়ি মারছে, এই নখটা এইখান থেকে ফেটে চলে গেছে। এই নখটা দেখেন যে হাতের উপরে যখন বাড়ি মারছে তখন এই নখটা ফেটে চলে গিয়েছে। ঠিক একইভাবে সব নখগুলা এভাবে করে অমানবিক টর্চার করা হয়েছে জিয়া পরিবারের বিরুদ্ধে পুলিশ মার্ডার মামলায় 164 দেওয়ার জন্য। আমার কাছে মনে হয়েছে যে নেত্রী দেশের গণতন্ত্রের জন্য সারাটা জীবন লড়াই সংগ্রাম করে গেল, আমাকে দিয়ে এই ফ্যাসিবাদী সরকার, শেখ হাসিনা সরকার এরকম একটা অন্যায় কাজ করাবে, আমার যদি জীবন চলে যায় তাতে কিছু যায় আসবে না। আমার মতো একটা ক্ষুদ্র ছেলে যদি দেশের জন্য এই স্যাক্রিফাইস করে কোনো ব্যাপার না, কিন্তু আমি যদি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নামে একটা 164 করে দিই, তাহলে এই দেশের অনেক ক্ষতি হয়ে যাবে। আমি তখন মৃত্যুকেই মনে করেছি যে আমার কাছের মানুষ, মানে মৃত্যুকে আমার কাছের মনে করেছি। সেটা মনে করে আমি আর 164 দেই নাই। না দেওয়ার পরে তারা আমাকে প্রচণ্ড পরিমাণে টর্চার করে, এমন পরিমাণ টর্চার করে আমার মেরুদণ্ডের হাড্ডি 2টা ডিস্ক আলাদা হয়ে যায়। আমি কত অসুস্থ থাকা অবস্থায় 11 মাস আমি তখন ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট হয়েছি। আমি যখন 11 মাস পরে জেল থেকে বের হলাম, মামলা জামিন টামিন করে বের হওয়ার পরে আমাকে তারা টার্গেট করলো যে মেরে ফেলবে। আমি 6 মাস মনে হয় থাকলাম। 6 মাস পরে আমি মগবাজারে মোড়ে তাজ হোটেলের পাশে একটা হোটেল ছিল, হোটেল ড্রিম স্টার, আমার মনে আছে। আমি মগবাজারে আমার বাসা ছিল। আমি সকালবেলা নেহারি দিয়ে আর রুটি দিয়ে সকালে নাস্তা করতে গেছি। হঠাৎ করে দেখি যে 5-7 জন পুলিশ ভিতরে ঢুকলো।
ঢোকার পরে আমাকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে যেয়ে ঠিক ওটারই পাশে একটা হোটেলের নাম তখন ছিল বৈকালী, আদ্দিন হসপিটালের গলিতে। ওইখানে ঢুকালো, সবাই তো টর্চার মারতেছে, থাপড়াইতে উঠাইছে যত স্টাফ ছিল। ঢুকালো, একটা রুমের ভিতরে নিল, নিয়ে বলল যে তোর কাছে পিস্তল আছে, পিস্তল দে। আমি বলছি যে আপনারা আমার তো ওইখান থেকে নিয়ে আসলেন, আমার কাছে পিস্তল কীভাবে? আমি কথা বললাম, কথা বলার সাথে সাথে আমাকে রানে 1 রাউন্ড গুলি করে দিল। আমি বললাম আরে ভাই, বললে আর 1 রাউন্ড গুলি করে দিল। ঠিক একইভাবে 5 রাউন্ড গুলি করলো, আমি মাটিতে লুটে গেলাম। প্রচণ্ড পরিমাণে রক্তক্ষরণ, আপনারা দেখবেন যে আমি মরণ হয়ে পড়ে আছি, প্রচণ্ড পরিমাণে রক্তক্ষরণ, আমার আর কোনো সেন্স নাই। তারা আমি মৃত হয়েছি কিনা, মারা গিয়েছি কিনা সেটা কনফার্ম করার জন্য আর 1 রাউন্ড গুলি করেছে, আমি যেটা পরবর্তীতে শুনতে পেয়েছি। তখন আমাকে পোস্টমর্টম করার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেল। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে আপনার ওই যে যেদিকে লাশ কাটে, ওটার কি বলে, লাশ কাটা ঘর আর কি, পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। ওইখানে রাখলো, রাখার পরে মারা গেছে কিনা তো ওরা একবার চেক করে দেখে, মেবি ডাক্তার বা ওইখানে কেউ চেক করছে। চেক করার পরে ডাক্তাররা যেটা বুঝবে বা হসপিটালের স্টাফরা যেটা বুঝবে সেটা তার পুলিশ বুঝবে, সাধারণ মানুষ বুঝবে না। ওদের কাছে তখন মনে হয়েছে যে আমি জীবিত আছি। ওরা তখন আমাকে ইমার্জেন্সিতে নিয়ে আসছে। ইমার্জেন্সিতে নিয়ে আসার পরে সাংবাদিকরা তো এর ভিতরে জানাজানি হয়ে গেছে, ঢাকা মহানগর উত্তর, তখন অবিভক্ত উত্তর, মোহাম্মদপুর থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক গুলিবিদ্ধ হয়েছে পুলিশের কাছে গেছে। যাওয়ার পরে আমাকে ডাক্তাররা ভর্তি করে ফেলেছে, মানে ভর্তি করে ফেলেছে মানে পোস্টমর্টম করার জন্য তো একটা স্লিপ লাগে হয়তো। তো টিকিট কাটা হয়ে গেছে, এটা তো সরকারি হসপিটাল। টিকিট কাটা হয়ে যাওয়ার পরে যখন পুলিশ দেখছে যে আমি তো জীবিত আছি, তখন পুলিশ আবার আমাকে ওইখান থেকে নিয়ে আসতে গেছে, নিয়ে এসে অন্য জায়গায় ক্রস ফায়ার দেবে। তখন মিডিয়া আমাকে অনেক সহযোগিতা করেছে, হসপিটালের ডাক্তাররা আমাকে অনেক সহযোগিতা করেছে। তারা বলেছে যে ঢাকা মেডিকেলের চাইতে ভালো ট্রিটমেন্ট কোথায় হয়, তাহলে আমরা সেখানে যাব। আমাকে ওরা ওইখানে ট্রিটমেন্ট করার জন্য ব্যবস্থা করে দিয়েছে। রাত্রে যে তারা আমাকে বলতেছে যে, আমার সামনেই বলতেছে ডাক্তারকে যে এটা গভর্নমেন্টের নির্দেশ, ওর পা কেটে ফেলতে হবে। তখন আমি তো কোনোভাবেই রাজি না, ডাক্তাররাও রাজি না, আমাদের লোকজন আরও রয়েছে, মিডিয়ারও রয়েছে, তখন পাটা কাটতে পারে নাই। সজীব নামের এক ডাক্তার ছিল, সাচিবের নেতা, ছাত্রলীগ করতো। আমার মনে আছে আমি 103 নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলাম, ওইখানকার সিএ ছিল সে। সেই সজীবকে যেয়ে বলছে যে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে হবে, ইঞ্জেকশনের মাধ্যমে মেরে ফেলতে হবে। সজীব সেটাতে রাজিও হয়েছে। সজীব দাস হিন্দু, সজীব দাস বা সজীব বিশ্বাস আর কি, হিন্দু। সে রাজিও হয়েছে। ওইখানে আমাদের 2-4 জন ওই টিমে ডাক্তার ছিল। তারা আমাকে বলছে যে তোমাকে যখনই ইঞ্জেকশন দিতে আসবে, তুমি কখনোই হসপিটাল থেকে দেওয়া ইঞ্জেকশন নিবা না। তুমি বাইরে থেকে যে প্রেসক্রিপশন লিখবে, বাইরে থেকে ইঞ্জেকশন কিনে এনে দেবা, তোমার কাছে রাখবা, তোমার সামনে যদি সিরিঞ্জে পড়ে তাহলে তুমি এটা নিবা, নাইলে নিবা না। তো আমাদের লোকজনও সাইড সিটে ছিল, আমরা এইভাবে করে চেষ্টা করছি। ওই সময় আমি এই যাত্রায় এইভাবে করেই বেঁচে যায় আর কি। তারপরে তো চিকিৎসা করার পর আমাকে জেলখানায় দিয়ে দেওয়া হয়। এটা অনেক হিস্টোরি, এটা বলতে গেলে আপনার রাত কেটে যাবে। এই যে দেখেন, আপনি এত নির্যাতনের শিকার হয়েছেন, আপনার তো আরও অসংখ্য নেতাকর্মী নির্যাতিত হয়েছে। তো এই যে এত নির্যাতন সহ্য করার পর আন্দোলন করলেন, সরকার পতন হলো, তো অনেকে আসলে প্রশ্ন তুলেছে যে পরিবর্তিত বাংলাদেশে বিএনপিকে নিজেদের নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করতে পারছে কিনা। পাশাপাশি আর একটা বিষয় যে বিএনপি যদি ক্ষমতায় আসে তখন আসলে কিভাবে দেশ চালাবে। আসলে এই 1 বছরে বিএনপিকে ধৈর্যের পরিচয় দিতে ব্যর্থ হলো। দেখেন, বিএনপি মোটেই ধৈর্যের পরিচয় দিতে ব্যর্থ হয়নি। বিএনপি ভিতরে তো বিএনপি করে বাংলাদেশের, আপনি জরিপে দেখেছেন যে 60-70% অধিক মানুষ বিএনপির সমর্থক। এর ভিতরে কিছু আছে ডাইহার্ডেড, মানে আপনি যদি ভাগ করেন ABCD EFG, তাই না, এই EFG লেভেলের নেতারা, EFG লেভেলের যারা আছে তারা হয়তো কিছু অকারেন্সে জড়িয়ে যায়। যারা দীর্ঘ 17 বছর যাবৎ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এখানে আসছে, তারা এরকম কেউ করে না। আর এর ভিতরে আছে যে সমাজে একটা সামাজিক দল আছে, এই সামাজিক দলের ভিতরে আওয়ামী লীগও মিশে যায়। এই আওয়ামী লীগ বিএনপি আলারা
একসাথে বা বিভিন্নভাবেই জামাত বলেন, আদার্স মানুষ, সব মানুষ সমাজে আপনি দেখবেন যে আপনার এলাকায় হয়তো বা গ্রামে সামাজিক দল আছে, এইভাবে করে কিছু কিছু দুর্ঘটনা ঘটে যায়, বিএনপি তাদেরকে বহিষ্কার করতে পারে, সরকারের কাছে সুপারিশ করতে পারে, প্রশাসনের কাছে সুপারিশ করতে পারে তাদেরকে গ্রেপ্তারের জন্য। বিএনপি যদি সরকারে থাকতো তাহলে তাদেরকে অ্যারেস্ট করতো, অ্যারেস্ট করে নিয়ে যায় জেলখানায় ভরতো, জেলখানায় ভরে হয়তো জামিন যাতে না পায় সেই ব্যবস্থাও করতো, যেটা বিগত বিএনপি সরকারের সময় হয়েছে। বিএনপি সরকারের সময় দেখবেন যে র্যাব গঠন করেছে, অনেক মানুষকে যারা নিয়ন্ত্রণ হয় না তাদেরকে ক্রস ফায়ার দিয়েছে, অনেক ত্যাগী নেতাদেরকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলেছে এবং তাদেরকে অনেকজনকে সাজা দিয়ে দিয়েছে। অনেক অগণিত বিএনপির নেতারা বিএনপি সরকারের সময় জেল খেটেছে, সাজা বরণ করেছে। তো আমরা যদি সরকারে আসি, আমরা একইভাবে দেশ চালাবো, অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবো ইনশাল্লাহ। আমরা অন্যায় করি না, অন্যায়কে প্রশ্রয় দিই না। আমাদের দলটা গঠন হয়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে করতে। পাকিস্তানিরা যখন অন্যায় করতেছে তখন আমাদের নেতা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই অন্যায়ের বিরুদ্ধে রিভোল্ট বলে দাঁড়িয়ে গিয়েছিলেন, তখন এই জামাত শিবিররা পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিলেন। আবার একটু নির্বাচন প্রসঙ্গে আসি। আপনি শুরু থেকে জামাত শিবির এবং এনসিপির বিরুদ্ধে বলছিলেন, তাদের বিরুদ্ধে নানান আমি বিরুদ্ধে বলতেছি না, আমি যেটা সত্য সেটা বলতেছি। অভিযোগের আমি যেটা সত্য সেটা বলতেছি। হ্যাঁ, এখন বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, তাহলে বিএনপি কাদের সাথে আসলে নির্বাচনে যাচ্ছে? বিএনপি সাধারণ জনগণকে নিয়ে নির্বাচন করবে। বিএনপি তার মনোনয়ন দেবে নেতাকর্মীদেরকে। বিএনপির প্রার্থীরা যদি সাধারণ মানুষের সাথে থেকে ভোটে আসতে পারে, ভোটে জিতে আসতে পারে, বিএনপি তাদেরকে নিয়ে সরকার গঠন করবে। বাংলাদেশে অগণিত নিবন্ধিত দল আছে, তারা নির্বাচন করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা তাদের সাথে নির্বাচন যাচ্ছি, আমরা তো কারোর সাথে জোট বাঁধতে চাই না। এই নির্বাচনটা কি তাহলে প্রশ্নবিদ্ধ কি হবে আপনার কি মনে হয়? কেন প্রশ্নবিদ্ধ হবে? কেন প্রশ্নবিদ্ধ হবে? নির্বাচন কমিশন নির্বাচন দেবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ সকল বডি নির্বাচনের ব্যবস্থা করবে, বিএনপি তাদের দলের নেতাকর্মীদেরকে মনোনয়ন দেবে। বিএনপি চাবে যে আমাদের প্রার্থী জিতে আসুক। আপনি যদি জিততে পারেন কি পারেন না সেটা তো আমার দায়ভার না ভাই। কিন্তু বিএনপি একটা জিনিস কিন্তু বারবার বলছে যে তারা ক্ষমতায় আসলে সবাইকে নিয়ে সরকার গঠন করবে। হ্যাঁ, তো আমরা কি সেখানে দেখতে পাবো যে সেই সরকারে জামায়াত ইসলামী, এনসিপি বা অন্যান্য দলের নেতারা থাকবেন? যদি লিজেন্ড কেউ থাকে, যদি দেখি যে বিএনপি যদি মনে করে যে এরা দেশের জন্য ভালো, এরা দেশকে কিছু দিতে পারবে, এদের ভিতরে মাথায় চিন্তাধারা আছে সামনে এগিয়ে যাওয়ার, পিছন দিকে না, তাহলে তো অবশ্যই তাদেরকে নেবে। আপনি দেখছেন না যে বিএনপি সবার আগে বাংলাদেশের অনেক মানুষের সাথে আওয়ামী লীগের ছবি আছে, কিন্তু তাদের ভিতরে ক্রিয়েটিভিটি আছে, তারা মেধা চর্চা ভিত্তিক রাজনীতি করে, তাদেরকে বিএনপি বক্তৃতা দেওয়া হয়েছে না। বিএনপি তো মেধাবীদেরকে খুঁজে বের করতে চায়। বিএনপি তো বাংলাদেশের পক্ষে যারা কাজ করতে চায়, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে যারা কাজ করতে চায়, বাংলাদেশকে যারা পৃথিবীর বুকে দাঁড়া করাইতে চায়, বিএনপি তাদেরকে নিয়ে কাজ করে। বিএনপি কোনো ব্যক্তি বা দলকে দেখে না, বিএনপি দেখে লিজেন্ডদেরকে। লন্ডনে আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রধান উপদেষ্টার একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি ঘোষণা আসে যৌথ বিবৃতির মাধ্যমে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আপনি কতটা আশাবাদী? দেখেন, আমাদের আশাবাদী দিয়ে তো কোনো বিষয় হবে না। আমাদের নেতার সাথে বৈঠক করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিজে এবং তার প্রেস সচিবরা সবাই মিলে যৌথভাবে প্রেস ব্রিফিং করে বলছে যে ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন। আমরা মনে করি যে উনি লোভী হবেন না, উনি ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকতে চাবেন না, উনি বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য ফেব্রুয়ারির ভিতরে এই নির্বাচন দেবে। আমরা এই পর্যন্ত কোনো সিমটম দেখতেছি না। মানে কথা কি ছিল, যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব নিল তখন বলল যে যা হবে সব মানুষের সামনে হবে, অডিয়েন্সে হবে, ফিল্ডে হবে। আমরা এখন পর্যন্ত দেখি নাই যে নির্বাচনের আপনি সচিব কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছে যে নির্বাচন সব কমিশনকে নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করার জন্য নির্বাচন কমিশন কি সেটার কোনো ব্রিফিং করছে যে না এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচন করতে বলছে? কোনো সিমটম দেখায় নাই, মুখের কথা একটা বলে দিয়েছে। এটা তো প্রজেক্ট অন্য 10টা, আপনি 10টা প্রজেক্টে চালাইতে গেলে 10টা প্রজেক্টের উপরে টপিক দিয়ে বলে দিতে হবে। আপনি গতানুগতিক বলে দিলেন যে এই সব ক্যামেরা চালু করে দাও, কোন ক্যামেরা কোন অ্যাঙ্গেল থেকে চালু করে দাও সেটা তো বলতে হবে ভাই।
কিন্তু যদি ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন না হয় তখন বিএনপির করণীয় কি? আমরা বাংলাদেশের সাধারণ মানুষ যদি বলে যে আমরা নির্বাচন চাই, আমরা তো আসলে তরুণরা সহ বাংলাদেশের আপামর জনসাধারণ 17 বছর যাবৎ লড়াই সংগ্রাম করেছে ভোট দেওয়ার জন্য। আমি পার্সোনালি ভোট দেওয়ার জন্য মনে করেন যদি বলতে পারেন যে বলেন যে উম্মাদ, আমি পার্সোনালি ভোট দেওয়ার জন্য উম্মাদ। আমি গুলি খেয়েছি, আমি জেল খেটেছি, আমি রিমান্ড খেটেছি, আমার মা বাবা জেল খেটেছে, আমার সহধর্মিনী জেল খেটেছে। আমরা এত সাফার করছি 17 বছর যাবৎ কিন্তু একটা ভোট দেওয়ার জন্য। এই ভোট দেওয়ার আন্দোলন যদি মানে এই ফেব্রুয়ারি পর্যন্ত যেহেতু আমাদের নেতা সময় দিয়েছে, আমাদের নেতার কথায় সারা বাংলাদেশের মানুষ সেটা মেনে নিয়েছে, ফেব্রুয়ারি পর্যন্ত যদি নির্বাচন না দেয় তাহলে সাধারণ জনগণ যেভাবে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নেমে এসেছিল, সাধারণ মানুষ যদি আন্দোলনের চায় তাহলে আমরাও হয়তো আন্দোলন করব। আপনি এর আগে বলছিলেন যে বিএনপি এককভাবে নির্বাচন করবে এবারে নির্বাচনে, জয়ের ব্যাপারে আপনারা কতটা এককভাবে নির্বাচন করবে সেটা তো পলিসি মেকাররা জানে, সেটা তো পার্টির নীতি নির্ধারণী ফর্ম জানে যে কাদেরকে নিয়ে মানে কাউকে নিয়ে জোট করবে কি করবে না, সেটা নীতি নির্ধারণী ফর্মের ব্যাপার। তবে আমরা তৃণমূলের মানুষ মনে করি যে এই রাজাকার আলবদর এদের আর কোনো ছলনায় পা না দিয়ে আমরা আমাদের মতো করে নির্বাচন করলে ভালো হবে। বা যদি কিছু ভালো জোট, যারা ভালো দল, যারা দেশের পক্ষে থাকে তাদেরকে নিয়ে যদি জোট গঠন করে সেটাও বাংলাদেশের মানুষ মেনে নেবে। প্রার্থী বাছাইয়ের বিষয়ে কি কি বিষয় খেয়াল করছে, আপনাদের কি কোনো নির্দেশনা দেওয়া হয়েছে? দেখেন, এটা পত্রিকার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে যাদের সাথে জনসম্পৃক্ততা আছে, যাদের এলাকায় জনগণের সাথে কানেক্টিভিটি বেশি, তাদের জন্য, যারা এই 17 বছর যাবৎ আন্দোলন লড়াই সংগ্রাম করেছে তাদের জন্য, যাদের নামে অনেক মামলা মোকদ্দমা রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ স্যাক্রিফাইস করেছে তাদের জন্য, এরকম 3টা টপিকস আমরা দেখেছি যে তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, এই 3টা ব্যাপারেই খুবই গুরুত্বপূর্ণ। আমার সাথে জনসম্পৃক্ততা নাই, তো যদি আমাকে পার্টি মাগুরা 2 আসন থেকে মনোনয়ন দেয়, আমি তো তাহলে ফেল করলে তো পার্টির লস, আমি এরকম চাইবো না। আমার চেয়ে ভালো কোনো মানুষ, মনে করেন সুশীল বলেন আর কুশীল বলেন, আর মনে করেন যত বয়স্কই বলেন আর যতটুকু বয়স বলেন, যে শ্রেণীর মানুষকেই বলেন, যদি জনসম্পৃক্ততা না থাকে তাকে মনোনয়ন দেওয়া ঠিক হবে না। নির্বাচনের ফলাফলের বিষয়ে আপনাদের দল থেকে কত আসন পেতে পারেন আপনার মনে হয়? তো সৃষ্টিকর্তার ব্যাপার, সাধারণ মানুষের ব্যাপার। তবে আপনারা জনগণ নিয়ে কাজ করেন, আমি যতটুকু, আপনি যদি বিগত সময়ের দেখেন যে বাংলাদেশে 300 আসনের ভিতরে 150 আসনের বেশি পাইতেই হয় যদি সরকার গঠন করতে হয়। তো আমরা 3বার সরকার গঠন করেছি এরকম করে। সেটা বাংলাদেশের 2টা বড় দল ছিল, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগকে পরাজিত করে আমরা 3বার সরকার গঠন করেছি। এবার মাঠে আওয়ামী লীগ নাই, সেক্ষেত্রে আমাদের আসন মেজরিটি পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর কি। আমি মনে করতেছি যে আওয়ামী লীগ যেহেতু নাই, সেক্ষেত্রে 200-220টা আসন আমরা পাবো। আপনি যে এলাকা থেকে নির্বাচন করবেন সে এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আপনি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? দেখেন, আমি এলাকার মানুষের সাথে মিশি, নির্বাচন করব শুধু সেই কারণে না, মানুষের সেবা করা। আপনি হয়তো জানবেন সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে, ম্যাক্সিমাম সময় দেখবেন যে আমি অসুস্থ রোগী, সে যে শ্রেণীর রোগী হোক না কেন, যত বড় রোগী হোক না কেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমি শুধু 5 তারিখের পরেই 1000 মানুষের চিকিৎসা করিয়েছি, 5 তারিখের আগেও করিয়েছি। আমি যখন ফেরারি জীবনযাপন করেছি তখনও দেখবেন যে আমি রোগীদেরকে এনে হসপিটালে ভর্তি করে প্যারালাইজড হয়ে গেছে, আমি নিজে তাদের পা ম্যাসেজ করে দিয়েছি অগণিত বার। আমি যদি হাত নষ্ট হয়ে যায়, আমি তার মাথার হাত নষ্ট করে মানে ম্যাসেজ করে দিয়েছি, মাথা ম্যাসেজ করে দিয়েছি। আমি 10-15 বছর যাবৎ মাগুরার মানুষের সাথে এই চিকিৎসা সেবাটা দিয়ে যাচ্ছি। যখন স্বৈরাচার হাসিনা সরকারের সময় আমাদের নেতারা জেলে গিয়েছেন,
তাদের পিসিতে টাকা দিয়েছি, তাদেরকে ঢাকায় এনে এনে জামিন করিয়েছি। যদি ঢাকাতে কেউ বিপদে পড়েছে আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমরা বেশিরভাগ সময় দেখি যে নির্বাচন হওয়ার পরে যিনি নির্বাচিত হন যে প্রতিশ্রুতিগুলো দিয়ে থাকেন সেই প্রতিশ্রুতি আসলে অতটা বাস্তবায়ন করতে পারেন না। তো আপনি যদি নির্বাচনে দল থেকে মনোনয়ন পান এবং নির্বাচিত হন, তখন আসলে এই প্রতিশ্রুতি কতটা আরও বেশি বাস্তবায়ন করতে পারবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমার কাছে মনে হয় যে মাগুরা জেলা না, মাগুরা হচ্ছে আমার বাড়ি, আমার ঘর, আমার উঠান। আমার কাছে মনে হয় যে মাগুরার প্রতিটা রাস্তাঘাট মনে হয় আমার বাড়ির চারপাশের রাস্তাঘাট। আমার কাছে মনে হয় যে মাগুরার প্রতিটা মানুষ হয় আমার ভাই, না হলে আমার চাচা, না হলে আমার আত্মীয়। এটা আমার কাছে মনে হয়। আমি তাদেরকে নিয়ে মিলেমিশে সরকারি যে বরাদ্দগুলো থাকবে তাদেরকে নিয়ে তাদের সাথে পরামর্শ করে যতটুকু উন্নয়ন কাজ হয় সেটা করব। এবং আমি যেহেতু ঢাকাতে রাজনীতি করি, বিভিন্ন যারা মন্ত্রী, যদি আমাদের দল ক্ষমতা আসে, আমাদের দলের অনেকজনই হয়তো মন্ত্রী মিনিস্টার হবে, তাদের সাথে কমিউনিকেশন রেখে আমি আমার এলাকার মানুষকে মানে রাত্রে যাতে তারা বাড়িতে শান্তিতে গিয়ে ঘুমাইতে পারে সেই জিনিসটা করতে চাই। আমি একই সাথে চাই যে রাস্তাঘাটের উন্নয়ন এবং মারামারি, গ্যাঞ্জাম, ফ্যাসাদ, সামাজিক যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাকে নিরসন করে এদেরকে নিয়ে ভালোভাবে দুই বেলা দুই মুঠো ভাত খেয়ে যাতে আমি সহ আমার এলাকার মানুষ ঘুমাইতে পারে, আমি সেটা চাই। আমি অসহায় দরিদ্র মানুষের পাশে সারাক্ষণ থাকতে চাই। আমরাও সেটাই প্রত্যাশা করি যে আপনার মতো আগামী নির্বাচনে যারাই নির্বাচিত হয়ে সংসদে আসবেন তারা তাদের এলাকার জনগণের জন্য এইভাবেই কাজ করবে। জনাব রবিউল ইসলাম নয়ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় দিয়েছেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদেরকেও ধন্যবাদ একটা ভালো প্রোগ্রাম করার জন্য। ধন্যবাদ। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকে এ পর্যন্ত। আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে নতুন বিষয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।